হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্মের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটার যে থিওরিটিক্যাল এরিয়াটা রয়েছে সেটা আমরা ডিসকাস করব। তো এই থিওরিটিক্যাল এরিয়াটা আমরা দুটো ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ফার্স্ট ভিডিও পার্টনারশিপ ফার্মের জন্য, ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম ভিডিও। তো প্রথমে আমরা একটা সার্টেন থিওরিটিক্যাল পোর্শন তোমাদের সঙ্গে ডিসকাস করব, তারপরে নেক্সট ভিডিওতে বাকি যে অংশটা থিওরি রয়ে যাচ্ছে সেই বাকি থিওরিটিক্যাল পার্টটা ডিসকাস করব। আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ সলভ করা শেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো সবার প্রথম পার্টনারশিপের অর্থ কি বা অংশীদারির অর্থ কি সবার আগে সেটা দেখে নেওয়া যাক। তো অংশীদারির অর্থ হচ্ছে, যদি ভারতীয় আইনের 4 নম্বর ধারা অনুযায়ী, অংশীদারি আইনের 4 নম্বর ধারায় যেটা বলা হয়েছে, দ্যাট ইজ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, সেখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। সেখানে কি ডেফিনেশন দেওয়া হয়েছে? বলছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে অংশীদারি বলা হয়। দ্যাট মিনস কি বলছে? বলছে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত। দ্যাট মিনস সেখানে অনেকজন ব্যক্তি রয়েছে, সে সকল ব্যক্তি একসঙ্গে ব্যবসার জন্য কাজ করছে, অথবা ওই সমস্ত ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তি কি করছে? ব্যবসাটাকে পরিচালনা করছে। দ্যাট মিনস সকল ব্যক্তি ব্যবসা পরিচালনা করতে পারে, অথবা কোনো একজন ব্যক্তিও কিন্তু কারবার পরিচালনা করতে পারে। এবং সেখানে বলছে কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য চুক্তিবদ্ধ ব্যক্তিদের মধ্যে। তার মানে যে ওই সকল ব্যক্তি মিলে কাজ করে বা একজন ব্যক্তির দ্বারা কাজ করে যে মুনাফাটা অর্জন হচ্ছে, সেই মুনাফাটা তারা নিজেদের মধ্যে বন্টনের একটা চুক্তি করে। সেই এবং চুক্তি করার ফলে যে সম্পর্কটা সৃষ্টি হচ্ছে, যে মুনাফা বন্টন এবং ক্ষতি বন্টনের যে চুক্তিটা তারা করছে, এই চুক্তির মাধ্যমে তারা যে সম্পর্কে আসছে, সেই সম্পর্কটাকেই বলা হয় অংশীদারি কারবার। দ্বিতীয়, পরেরটা দেখে নেওয়া যাক। আরো একখানা ডেফিনেশন এখানে আছে, যেটা কি বলছে? দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে নিজেদের মধ্যে লাভ ক্ষতির বন্টনের উদ্দেশ্যে যে কারবার চালিয়ে থাকে তাকে অংশীদারি কারবার বলা হয়। দুই বা তার বেশি ব্যক্তি একত্রিত হয়ে কি করছে না, তারা লাভ ক্ষতি বন্টনের উদ্দেশ্যে একটা ব্যবসা করছে, এবং তার মধ্যে যে লাভ ক্ষতি হবে সেইটার বন্টনের উদ্দেশ্যে সেই কারবারটা চালিয়ে যাচ্ছে, তখন তাকে অংশীদারি কারবার বলা হয়। এবং ওই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সদস্য হচ্ছে অংশীদার, এবং প্রত্যেক কারবারই হচ্ছে যৌথ মালিক, এবং প্রত্যেকেই কারবারের কি যৌথ মালিক। অংশীদারি কারবারে যারা অংশীদার থাকে, মানে পার্টনার যারা রয়েছে তাদেরকে পার্টনার বা অংশীদার বলছে। এবং আর একটা যে জিনিস হচ্ছে, সেখানে সবাই যৌথ মালিক, মানে এক মালিকানা নেই, সেখানে সবাই কি করছে? ব্যবসাটার যৌথভাবে মালিক হয়ে রয়েছে। এটা হচ্ছে প্রথম ডেফিনেশন। এরপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যটা। অংশীদারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে পড়ে নেবে। তো এর মধ্যে যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো অংশীদারি কারবারের যে বৈশিষ্ট্য বা ফিচার্স কি রয়েছে, ফার্স্ট হচ্ছে সদস্য সংখ্যা বা নাম্বার অফ মেম্বার্স। তো কতজন সদস্য হতে হবে? তো অংশীদারি কারবারের জন্য কমপক্ষে 2 জন আর সর্বাপেক্ষা 100 জন সদস্য হতে পারবে। তার মানে অংশীদারি কারবার চালানোর জন্য কমপক্ষে 2 জন ব্যক্তির দরকার, এবং সর্বোচ্চ 100 জন ব্যক্তি হতে পারবে। তবে ব্যাংকিং প্রতিষ্ঠানে যদি থাকে নিয়োজিত, যদি কোনো অংশীদারি প্রতিষ্ঠান হয়, সেক্ষেত্রে 10 জনের বেশি হতে পারবে না। তার মানে ব্যাংকিং
ব্যবস্থায় যদি কোনো ব্যাংকিং সেক্টরে যদি কোনো পার্টনারশিপ বিজনেস কাজ করে, সেক্ষেত্রে 10 জনের বেশি তাদের কিন্তু পার্টনারের সংখ্যা হতে পারবে না। যদি অন্য কোনো ব্যবসা করে সেক্ষেত্রে 2 জন মিনিমাম, সর্বোচ্চ 100 জন হতে পারে। আর ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ সংখ্যা বলে দিয়েছে 10 জন। মিনিমাম তো সবসময় 2 জনই থাকবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 10 জন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এগ্রিমেন্ট, চুক্তি। তো চুক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা এক ধরনের আইনি সম্পর্ক গড়ে তোলা। চুক্তি হচ্ছে এগ্রিমেন্ট করলে একটা আইনি সম্পর্ক তৈরি হয়। তো যখনই তারা আইনি সম্পর্কে আসে তখন অংশীদারি প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। তার মানে এই নয় যে আইনি চুক্তি না হলে কোনো অংশীদারি প্রতিষ্ঠান হবে না, বাট এখানে একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি না, যদি এগ্রিমেন্ট হয় সেটা আইন দ্বারা স্বীকৃত হয়ে গেল, আর যদি সেটা আইন মানে এগ্রিমেন্ট না হয়ে থাকে সেখানে সেটার কোনো আইনগত স্বীকৃতি নেই। ঠিক আছে? তো এই যে চুক্তি যে লিখিত হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, মানে চুক্তি হতেও পারে নাও হতে পারে। সেক্ষেত্রে মৌখিক চুক্তির উপর ভিত্তি করে অংশীদারি প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। মানে মৌখিকভাবে আমরা বললাম ব্যবসা করব, তাহলে ব্যবসা শুরু হয়ে গেল। অথবা আমরা বললাম একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা ব্যবসা করব, সেক্ষেত্রে কিন্তু সেটাও এখানে সম্ভব। ঠিক আছে? চুক্তি করে আমরা লিগ্যাল ফর্মে মানে লিগ্যাল ভাবেই ব্যবসা শুরু করতে পারি অংশীদারি প্রতিষ্ঠান, অথবা মৌখিকভাবে বা অন্য কোনো ভাবেও যদি আমরা এগ্রিমেন্ট করি, মানে এগ্রিমেন্ট ছাড়াও কিন্তু চুক্তি মানে অংশীদারি কারবার আমরা চালাতে পারি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কারবার, ব্যবসা। একটি কারবার অবশ্যই থাকা প্রয়োজন যার মুনাফা অংশীদারের মধ্যে বন্টন করা হবে। তো এখানে বলছে কি, ব্যবসার যে মুনাফা সেটা কি হবে, অংশীদারদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। নেক্সট, আইনগত স্বীকৃতি। অংশীদারি প্রতিষ্ঠান যে কারবারে নিয়োজিত তা অবশ্যই আইনের চোখে স্বীকৃত হতে হবে। আইনের দৃষ্টিতে অবৈধ এমন কোনো কারবার নিয়ে অংশীদারি প্রতিষ্ঠান গঠন করা যায় না। তার মানে অবৈধ যদি কোনো বা আইনের চোখে সেটা কোনো একটা ভুল, সেরকম কোনো বিষয় নিয়ে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। ব্যবসা হতে হবে যেটা আইন দ্বারা স্বীকৃত, কোনো ভুল কাজ করা যাবে না। সেকেন্ড, মুনাফা ভিত্তিক। তো পার্টনারশিপ ফার্মের মেন উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। পার্টনারশিপ ফার্মের মেন উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা। তৃতীয়, পরিচালনা। এখানে পরিচালনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে সকল অংশীদারি কারবার মানে অংশীদারগণই কারবার পরিচালনা করতে পারে, অথবা অংশীদারগণের মধ্যে যে কেউ অন্যান্য অংশীদারদের প্রতিনিধি হিসাবে কারবার পরিচালনা করতে পারবে। তার মানে এখানে কি বলছে, অংশীদারদের সবাইকেই যে ব্যবসার মধ্যে নিয়োজিত হতে হবে বা ব্যবসার হয়ে কাজ করতে হবে বা ব্যবসার জন্য সবসময় কাজ করতে হবে এরকম নয়। তার মানে এটা বোঝাতে চাইছে যে ব্যবসায় যদি 4 জন থাকে তার মধ্যে যদি 2 জন পার্টনার যদি ব্যবসার হয়ে কাজ নাও করে সেক্ষেত্রেও তারা কিন্তু ব্যবসার পার্টনার হতে পারবে, বাকি 2 জন ব্যবসা চালানোর কাজ করবে। তার মানে যারা ব্যবসা চালাতে পারবে তারাই ব্যবসা চালাবে, আর বাকি যারা রয়েছে বাকি অংশীদাররা কিন্তু ব্যবসার মধ্যে অংশীদার মানে অংশগ্রহণ নাও করলেও সেক্ষেত্রে কিন্তু ব্যবসার কোনো অসুবিধা হবে না। তার মানে এটা বোঝা যায় যে সকল অংশীদারকেই যে পার্টনারকেই যে ব্যবসার মধ্যে নিয়োজিত হতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে বলে দেয়নি। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইন অনুযায়ী অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক নয়। তার মানে এখানে যেটা বলছে সেটা হচ্ছে এগ্রিমেন্ট যেটা হয়েছে সেটা রেজিস্ট্রেশন মানে পার্টনারশিপ বিজনেসের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাধ্যতামূলক করা হয়নি। যদি কেউ মনে করে যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করাতে হবে তাহলে সেটা রেজিস্ট্রেশন হবে, আর যদি অংশীদাররা মনে করে না
নিবন্ধন করা বা রেজিস্ট্রেশন করার দরকার নেই, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। শুধু একটি রেজিস্ট্রেশন করলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটা হচ্ছে বিজনেসের যদি ফিউচারে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো স্বার্থের যদি কোনো কনফ্লিক্ট হয়, স্বার্থের মধ্যে যদি কোনো অসুবিধা আসে, সেক্ষেত্রে সেটা আমরা কোর্টে নিয়ে যেতে পারি। আর যদি পার্টনারশিপ ফার্মের রেজিস্ট্রেশনই না হয়, মানে দ্যাট মিনস মানে পার্টনারশিপ বিজনেসটা যে চলছে সেটার যদি রেজিস্ট্রেশন লয়ের মানে এগ্রিমেন্টগুলো না করা হয়, সেক্ষেত্রে যদি কোনো পার্টনার যদি কোনো ভুল কাজ করে থাকে, সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা কোর্টে নিয়ে মানে তার এগেনস্টে আমরা কেস করতে পারবো না। তো রেজিস্ট্রেশন করলে কোনো পার্টনার যদি ভুল কাজ করে তাহলে তাকে কিন্তু ওই কার্যকলাপের জন্য আমরা দোষারোপ করতে পারি, এবং তার থেকে কি করতে পারি না, যে লসেসগুলো রয়েছে সেই লসেসগুলো হয়েছে সেই লসেসগুলো কিন্তু তার থেকে আমরা যে ব্যবসার লসটা কিন্তু তার থেকে আমরা কি করতে পারি, সেই টাকাটা তার থেকে নিতে পারি। যদি সেখানে রেজিস্ট্রেশন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে পার্সোনালি লায়াবেল করা যাবে না। এটাই একটা সুবিধার জায়গা, ঠিক আছে। নেক্সট এইগুলো হচ্ছে ফিচার্স। আফটার দ্যাট যেটা পড়তে হবে, এই যে পার্টনারশিপ ফার্মের যে ডিড হয়, অংশীদারি চুক্তি, এই অংশীদারি চুক্তির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, মানে একটা পার্টনারশিপ যে ডিড হবে সেখানে কি কি জিনিস মেনশন করতে হবে। তো সবার প্রথম প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মানে যে বিজনেসটা করা হবে, ব্যবসাটা করা হবে, সেই কারবারের নাম, কোথায় নামটা কি হবে, এবং তার ঠিকানা মানে কোথায় সেই ব্যবসাটা রেজিস্টার হবে, কোন প্লেসে রেজিস্টার হবে। নেক্সট হচ্ছে কারবারের প্রকৃতি। তো নেচার অফ বিজনেস যেটা বলছে সেটা হচ্ছে প্রতিষ্ঠানটি মানে কোন ব্যবসায় নিযুক্ত হবে সেটা ওই অংশীদারি চুক্তির মধ্যে লেখা থাকতে হবে। নেক্সট হচ্ছে অংশীদারদের মূলধন। সেকেন্ড হচ্ছে কি, অংশীদাররা কতটা ক্যাপিটাল বিজনেসের মধ্যে ইনভেস্ট করেছে সেটাও কিন্তু কি করতে হবে, রেজিস্ট্রেশন মানে কতটা কে মূলধন দিয়েছে সেটা কিন্তু আগে থেকেই স্থির করে সেই এগ্রিমেন্ট পার্টনারশিপ ডিলের মধ্যে লিখে রাখতে হবে কে কত টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করেছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো যে সমস্ত অংশীদাররা যে মূলধনটা ব্যবসার মধ্যে দিয়েছে সেই মূলধনের ওপর অংশীদাররা কি করতে পারবে না, ইন্টারেস্ট পেতে পারবে। ওই ক্যাপিটালের ওপর সে কি পেতে পারবে, ইন্টারেস্ট পেতে পারবে, যদি সেখানে পার্টনারশিপ এগ্রিমেন্ট বা পার্টনারশিপ ডিড এর মধ্যে উল্লেখ করা থাকে। তার মানে এটা বোঝা যায়, যদি পার্টনারশিপ ফার্মে যদি এগ্রিমেন্ট না থাকে সেক্ষেত্রে ক্যাপিটালের উপর কিন্তু ইন্টারেস্ট পাওয়া যাবে না। যদি মেনশন করা থাকে যে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পাওয়া যাবে তবেই কিন্তু পার্টনাররা সেই সুবিধাটা নিতে পারবে। নেক্সট হচ্ছে অংশীদারদের অর্থ উত্তোলন। মানে অংশীদারদের মধ্যে এরকম বহু ক্ষেত্রে ব্যবসার হয় যে পার্টনাররা যে টাকাটা দিয়েছে তার কিছু অংশ তারা ওই বছরের ওই ব্যবসা থেকে ওই কিছু অংশ টাকা তুলে নিতে পারে। যদি অংশীদারি চুক্তিপত্রে পার্টনারশিপ ডিডে যদি মেনশন করা থাকে যে কতটা টাকা উত্তোলন করা যাবে, সেক্ষেত্রে সেই নির্দিষ্ট পরিমাণ টাকায় কিন্তু উত্তোলন করা যাবে। আর যদি সেই চুক্তি না হয় থাকে, মানে সেখানে যদি কিছু মেনশন করা না থাকে, দ্যাট মিনস পার্টনারশিপ ডিডে যদি কিছু মেনশন না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই সর্বোচ্চ সীমা নেই। মানে কোনো পার্টনার চাইলেই তার সমস্ত মূলধন তুলে ব্যবসা থেকে কিন্তু বেরিয়ে যেতে পারে একেবারে, ঠিক আছে, যেহেতু কোনো পার্টনারশিপ ডিড নেই। তারপর হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো অংশীদারি চুক্তির মধ্যে আর একটা যেটা জিনিস মেনশন করা থাকতে হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। মানে যে টাকাটা পার্টনাররা তুলে নিচ্ছে ব্যবসা থেকে সেই টাকার ওপর সুদ তাদের কি দিতে হবে, অংশীদারদের কি সেই সুদ দিতে হবে, এবং
সেটা কখন দিতে হবে সেটা সেখানে কিন্তু নির্দিষ্ট করে মেনশন করতে হবে। যদি মেনশন করা না হয় সেক্ষেত্রে কিন্তু পার্টনাররা যে ড্রয়িংসটা তারা করেছে, মানে যে টাকাটা ব্যবসা থেকে তারা তুলে নিয়েছে, সেই টাকার উপর তাদের কিন্তু সুদ দিতে হয় না। যদি মেনশন করা থাকে যে টাকা উত্তোলন করলে আমাকে সুদ দিতে হবে, দ্যাট মিনস ড্রয়িংস করলে আমাকে সুদ দিতে হবে, তাহলে সেই পার্টনার সুদ পে করতে বাধ্য। আর যদি অংশীদারি কারবারের মধ্যে ডিডের মধ্যে লেখা না থাকে তাহলে কিন্তু সে বাধ্য থাকবে না। ঠিক একই রকম ভাবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেটা একটু আগে বোঝাচ্ছিলাম যে ক্যাপিটালের উপর সুদ পাবে কি পাবে না সেটাও কিন্তু সুনির্দিষ্ট করে লেখা থাকতে হয়। যদি লেখা না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সুদ পাওয়া মানে পার্টনাররা কোনো সুদ পাবে না। নেক্সট হচ্ছে সেই পার্টনারশিপে আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পার্টনারশিপ ডিডে লেখা থাকে চুক্তিপত্রে, সেটা হচ্ছে লাভ ক্ষতির বন্টন। মানে পার্টনারদের মধ্যে যে প্রফিটটা হয়েছে বা লসটা হয়েছে সেটা কিভাবে কিভাবে ভাগাভাগি হবে সেটা স্পষ্টভাবে ওই চুক্তিপত্রে উল্লেখ থাকতে হবে। ঠিক আছে, নেক্সট অংশীদারগণের বেতন। তো পার্টনাররা ব্যবসার হয়ে কাজ করছে, সেই ব্যবসার পার্টনাররা মানে তারা কি কোনো বেতন পাবে সেটাও কিন্তু যারা কাজ করছে সেক্ষেত্রে তাদের কি বেতন পাওয়া উচিত কি নয় সেটা কিন্তু সেই চুক্তিপত্রে লেখা থাকতে হয়। সেই চুক্তিপত্রে সেখানে কি করবে লেখা থাকা হবে। যদি সেখানে এরকম হতেই পারে যে চারটে পার্টনার রয়েছে, দুজন পার্টনার কাজ করছে, বাকি দুজন পার্টনার কিন্তু ব্যবসার হয়ে কাজ করছে না, তারা শুধুমাত্র ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করেছে আর কোনো কাজ তারা করে না। এক্ষেত্রে এরকম হতেই পারে যে বাকি দুজন যে পার্টনার রয়েছে তাদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয় যে আমরা কাজ করছি আর ওরা দুজন বসে বসে টাকা পাচ্ছে। তাহলে সেই বিষয়টা কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে যে পার্টনাররা কাজ করবে ব্যবসার হয়ে তারা কি কোনো স্যালারি পাওয়ার যোগ্য কি যোগ্য নয় সেটা কিন্তু ওই পার্টিকুলার ডিডের মধ্যে লেখা থাকতে হয়। নেক্সট হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন। তো ব্যাংকের মাধ্যমে যে লেনদেন হবে সেই লেনদেনটা কার স্বাক্ষর থেকে হবে, মানে ব্যাংকের লেনদেন হলে চেকের মাধ্যমে ট্রানজাকশন করতে হয় বা ইন্টারনেট ব্যাংকিং এর থ্রুতে যখন ট্রানজাকশন হবে সেই ট্রানজাকশনটা কোন পার্টনারের দায়িত্বে থাকবে, মানে দ্যাট মিনস বিজনেসের যে চেক সেই চেকের উপর কার সিগনেচার অথরাইজ সিগনেচার থাকবে সেটা কিন্তু ওই পার্টনারশিপ ডিডের মধ্যে লেখা থাকতে হয়। নেক্সট পার্টনারশিপের বিলোপ সাধন মানে ডিসলিউশন, ব্যবসা কখন বন্ধ হবে। তো নেক্সট হচ্ছে ব্যবসা বন্ধ। তো কি কি পরিস্থিতিতে ঠিক কোন সার্কামস্ট্যান্সেস বা কোন সিচুয়েশনে ব্যবসা বন্ধ করে দেওয়া যেতে পারে সেটাও কিন্তু সেখানে পরিষ্কারভাবে মেনশন করে দিতে হয়। তারপরে হচ্ছে কি ঋণের ওপর সুদ। যদি কোনো পার্টনার কোনো লোন প্রোভাইড করে বিজনেসকে সেক্ষেত্রে সেই লোনের ওপর কি কোনো সুদ পাওয়া যাবে কি যাবে না, মানে দ্যাট মিনস পার্টনার কি কোনো ইন্টারেস্ট পেতে পারে যে লোনটা তার সে ব্যবসাকে দিয়েছে, সেটাও কিন্তু সুস্পষ্টভাবে সেখানে মেনশন করতে হয়। আর লাস্ট সেটা হচ্ছে অংশীদার যে রয়েছে, অংশীদার মানে দ্যাট মিনস পার্টনারদের নাম ও ঠিকানা, এই দুটো কিন্তু দ্যাট মিনস অ্যাড্রেস, এই দুটো কিন্তু ওই পার্টনারশিপ ডিডের মধ্যে মেনশন করতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে পার্টনারশিপ ডিডের মধ্যে মেনশন করতে হয়, দ্যাট মিনস অংশীদারি চুক্তিপত্রে মেনশন করতে হয়। এবার চলে আসি আমরা পরের ভাগে, যেটা হচ্ছে রাইটস অর ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস অফ পার্টনার্স। তো আমরা এখানে যেটা পড়বো সেটা হচ্ছে রাইট, কি কি অধিকার থাকে একটা পার্টনারদের, কি কি অধিকার থাকবে। ঠিক আছে, তো সবার প্রথম কি অধিকার রয়েছে সেটা আগে দেখে নেওয়া যাক। তো কারবারের ব্যবসা ও পরিচালনার ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশীদার করার অধিকার সকল অংশীদারের রয়েছে। দ্যাট মিনস ব্যবসাটা যদি তিনজন পার্টনার মিলে শুরু করে সেক্ষেত্রে তিনজন পার্টনারই কিন্তু ব্যবসার সমস্ত কাজে অংশগ্রহণ করতে তারা পারবে। কোনো পার্টনারকে অংশগ্রহণ করতে যদি না দেয় সেক্ষেত্রে সেটা কিন্তু আইনের চোখে
একটা অবৈধ কাজ হিসাবে ধরা হবে। দ্যাট মিনস এখান থেকে আমরা কি বুঝতে পারি, যে সমস্ত পার্টনারই কিন্তু ব্যবসার কাজে মানে অংশীদার হতে চায়, অংশীদার হতে পারবে। কোনো পার্টনারকে কিন্তু ব্যবসার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অন্য কোনো পার্টনার কিন্তু আটকাতে পারে না। যদি কোনো পার্টনার যদি না চায় যে আমি অংশীদার হব না, সক্রিয়ভাবে কাজ করব না, সেক্ষেত্রে সে কিন্তু অন্য পার্টনারের সঙ্গে কথা বলে সেটা কিন্তু করতেই পারে। কিন্তু কোনো পার্টনার যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে সে অন্য কোনো পার্টনার কিন্তু সেখানে কিন্তু বাধা দিতে পারবে না। তার মানে সকল পার্টনার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। দ্বিতীয়ত, কারবারের যে হিসাব নিকাশের বই রয়েছে সেগুলো পরীক্ষা করার ক্ষমতা কিন্তু অংশীদারদের থাকে। তার মানে ব্যবসার যে যাবতীয় অ্যাকাউন্টস আছে সেই সমস্ত অ্যাকাউন্টস কিন্তু ভেরিফাই করার অধিকার সেই পার্টিকুলার অংশীদারের কাছে থাকে। তারপরের ভাগ, সেটা পরের যে পয়েন্টটা সেটা বলছে, অংশীদারি চুক্তিপত্রে সুনির্দিষ্ট লাভ ক্ষতির বন্টনের অনুপাত উল্লেখ করা না হলে প্রত্যেক অংশীদারের সমান লাভ ক্ষতি বন্টন অধিকার লাভ করে। যদি পার্টনারশিপ ডিড এবং সেখানে যদি প্রফিট অ্যান্ড লসের ডিস্ট্রিবিউশনটা কার মধ্যে কিরম ভাবে হবে সেটা বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে অংশীদাররা সমানভাবে লভ্যাংশ পাবে। সমানভাবে মানে ধরে নেওয়া যাক দুজন পার্টনার রয়েছে, সেক্ষেত্রে 1:1 রেশিও হবে, হাফ অফ। যদি তিনজন পার্টনার থাকে তাহলে সেক্ষেত্রে 1:1:1। চারজন পার্টনার থাকলে 1:1:1:1। সবাই সমানভাবে কি পাবে না, লাভ ক্ষতির অংশীদারি হতে হবে তাদেরকে। যদি পার্টনারশিপ ডিডে সেটা মানে লাভ মানে কি হিসাবে ডিস্ট্রিবিউশন হবে সেটা যদি লেখা না থাকে। তারপরে বলছে, কারবারের কোনো অংশীদার ঋণ হিসাবে অতিরিক্ত কোনো অর্থ দিলে সেই ঋণের উপর বার্ষিক সর্বোচ্চ মানে 6% হারে সুদ পাওয়ার অধিকারী। যদি কোনো পার্টনার বা অংশীদার যদি ব্যবসায় লোন প্রোভাইড করে, সেই লোনের ওপর 6% হারে বার্ষিক 6% পার অ্যানামে সে কিন্তু ইন্টারেস্ট পেতে পাওয়ার অধিকারী। যদি পার্টনারশিপ ডিডে লেখা নাও থাকে সেক্ষেত্রে কিন্তু 6% পাবে। আর যদি পার্টনারশিপ ডিডে লেখা থাকে যে সার্টেন পার্সেন্টেজ মেনশন করা থাকে তাহলে সেই পার্সেন্টেজ পাবে। ধরে নেওয়া যাক পার্টনারশিপ ডিডে 10% লেখা আছে, সেক্ষেত্রে 10% রেটেই পাবে। আর যদি মেনশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু 6% রেটে কি পাবে, ওই পার্টিকুলার লোনের ওপর ইন্টারেস্ট পাবে সেই পার্টনার। নেক্সট পয়েন্ট, সাধারণভাবে প্রত্যেক অংশীদারি প্রতিষ্ঠানে যাবতীয় সম্পত্তির যৌথ মালিকানার অধিকারী। তার মানে যতজন পার্টনার রয়েছে, ধরে নেওয়া যায় একটা বিল্ডিং রয়েছে পার্টনারশিপ বিজনেসের, তাহলে সেই বিজনেসের ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর মালিক হচ্ছে ওই সমস্ত পার্টনার। তার মানে যতজন পার্টনার থাকবে ততজন পার্টনারই কিন্তু ওই বিল্ডিংটার মালিক হয়ে যাবে। এইটাই বলছে যৌথ মানে যাবতীয় সম্পত্তির মালিকানাধীন তাদের কাছে থাকে, মানে যৌথ মালিকানাধীন। নেক্সট যেটা বলছে, প্রত্যেক অংশীদার কারবার চালিয়ে যাওয়ার অধিকার লাভ করে। প্রত্যেক অংশীদারই কি কারবার চালিয়ে যাওয়ার অধিকার তার কাছে রয়েছে। নেক্সট, যদি চুক্তি অনুযায়ী কিংবা অন্যান্য অংশীদারদের সম্মতিক্রমে প্রত্যেক অংশীদারেরই অবসর গ্রহণ করার অধিকার রয়েছে। দ্যাট মিনস পার্টনাররা যদি চায় তাহলে তারা কিন্তু রিটায়ারমেন্ট বিজনেস থেকে নিতে পারে। তবু সেক্ষেত্রে কি করতে হবে, তারা অন্য পার্টনারদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে, বা তাদের সঙ্গে একটা সম্মতি তাদের থেকেও নিতে হবে যে আমি রিটায়ারমেন্ট করতে পারি কি পারি না। নেক্সট 8 নাম্বার পয়েন্টে, সেক্ষেত্রে অংশীদারি কারবারের সংক্রান্ত প্রত্যেক বিষয়ে অংশীদারদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। তার মানে বিজনেস কেমন ভাবে চলবে, সেটা কোন এরিয়াতে অপারেট করবে, সেটা কিন্তু মানে সেই বিষয়ে মতামত দেওয়ার অধিকার কিন্তু প্রত্যেক অংশীদারের কাছেই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে অধিকার, রাইটস। তো যদি কোনো অধিকার আসে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিছু কিন্তু ডিউটিসও পালন করতে হয়, কিছু অংশীদারদের কিছু কর্তব্য থাকে।
তো তাদের কি কর্তব্য থাকে, মানে তাদেরকে কি দায়িত্ব পালন করতে হয় সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথম, সততার সঙ্গে নিজের প্রয়োজনীয় কারবার সংক্রান্ত কার্যকলাপ সম্পাদন করার প্রত্যেক অংশীদারের একান্ত কর্তব্য। দ্যাট মিন্স তারা সততার সঙ্গে কারবারটা পরিচালনা করবে, এটা কিন্তু তাদের থেকে একসেপ্ট মানে তাদের থেকে কি করা হয়, প্রত্যেক কারবারের কিন্তু এটা একটা দায়িত্ব যে তারা ব্যবসাটা সততার সঙ্গে পরিচালনা করবে। ঠিক আছে, তো ব্যবসার সম্পত্তিগুলো তারা যথাযথভাবে ব্যবহার করবে, তারা নিজের স্বার্থে সেগুলো ব্যবহার করবে না, অর্থাৎ ব্যবসার স্বার্থেই তারা কি করবে, ব্যবসার সমস্ত সম্পত্তি ব্যবহার করবে, নিজের স্বার্থে কিন্তু ব্যবহার করবে না। ঠিক আছে, ওর জন্যই বলেছে সততার সঙ্গে ব্যবহার করবে। নেক্সট, অন্যান্যদের মতামতকে উপেক্ষা করে কোনো অংশীদার তার অংশ অন্য তৃতীয় কোনো ব্যক্তিকে হস্তান্তর করতে পারবে না। এখানে কি বলছে, পার্টনারশিপ বিজনেসে যারা রয়েছে সেই অংশীদাররা চাইলেই নিজের সম্পত্তি বা নিজের যে পার্টনারদের মানে যে যে অংশের সে মালিক, সেই অংশটা অন্য কাউকে কি করতে পারে না, অন্য কাউকে দিয়ে দিতে পারে না। চাইলেই কোনো অংশীদার তার অংশ, যে অংশটার মালিক সে অংশটা তৃতীয় ব্যক্তিকে হস্তান্তর করতে পারবে না। এটার জন্য পার্টনারদের কিন্তু পারমিশন এর দরকার পড়বে। বাকি পার্টনাররা যদি পারমিশন দেয় সেক্ষেত্রেই কিন্তু সে তার অংশ অন্য কাউকে দিতে পারবে। নেক্সট, কোনো অংশীদার ব্যক্তিগতভাবে নিজেকে এমন কোনো ব্যবসাতে নিযুক্ত করতে পারবে না যা অংশীদারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত আছে। তার মানে অংশীদারি কারবারের যে অংশীদাররা রয়েছে তারা কিন্তু অন্য কোনো ব্যবসা মানে যেই সেম পার্টিকুলার বিজনেসের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট হতে পারবে না। সে যদি সেই ব্যবসার মধ্যে মানে কোনো একটা ব্যবসার যদি দুটো সেম বিজনেস হয় সেক্ষেত্রে সেই বিজনেসে কিন্তু সে পার্টিসিপেট করতে পারবে না। দ্যাট মিনস এখানে বোঝায় রাইভেল কোনো মানে কম্পিটিটর কোনো ফার্মের সঙ্গে সে কিন্তু নিজে সেখানে অংশীদার হতে পারবেন বা নিজেও ওরকম কোনো ব্যবসা চালাতে পারবে না যেখানে ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট হয়। ঠিক আছে, সেম একই ধরনের ব্যবসা কিন্তু একই লোকেশনে কিন্তু করা যায় না পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে। নেক্সট, ব্যক্তিগত অবহেলার কারণে যদি কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে সেই সমস্ত ক্ষতি কিন্তু ওই নির্দিষ্ট সংশ্লিষ্ট পার্টনারকেই কিন্তু বিয়ার করতে হবে। তার কারণ তার ব্যক্তিগত অবহেলার কারণে হয়েছে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সেই লসেসটা বিয়ার করবে। পরেরটা 5 নাম্বার, কারবারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক অংশীদারের দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে কারবারের সমস্ত কার্যকর্ম সম্পাদন করা উচিত। তাহলে তাদের মেন মোটিভ, পার্টনারদের মেন মোটিভ হবে বিজনেসটাকে ডেভেলপ করা, বিজনেসটাকে গ্রো করার। সেক্ষেত্রে অংশীদাররা নিজের সমস্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে কাজ কারবার করবে। তার মানে পার্টনারদের মেন উদ্দেশ্য হচ্ছে বিজনেসের সার্বিক উন্নয়ন করা। পরেরটা, কারবারের সংক্রান্ত যাবতীয় হিসাবপত্র ও হিসাব সংক্রান্ত কাগজ সঠিক ও ন্যায়ভাবে রক্ষণাবেক্ষণ করা প্রত্যেক অংশীদারের অবশ্যই কর্তব্য। ঠিক আছে, কি বলছে, কারবারের যাবতীয় হিসাবপত্র হিসাব সংক্রান্ত কাগজপত্র সঠিক ও ন্যায্যভাবে রক্ষণাবেক্ষণ করা মানে সেগুলোকে প্রপারলি স্টোর করে রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা অংশীদারির দায়িত্ব। তার মানে ব্যবসার যে সমস্ত অ্যাকাউন্টস গুলো রয়েছে সেগুলোকে প্রপারলি স্টোর করে রাখা দায়িত্ব কার না, পার্টনারদের, সমস্ত পার্টনারদের। ওকে, তো এইটা হচ্ছে তাদের ডিউটিস, পার্টনারশিপদের ডিউটিস। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রুল ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। যদি পার্টনারশিপ ডিড না থাকে সেক্ষেত্রে কি কি হতে পারে, যদি পার্টনারশিপ ডিড না থাকে সেক্ষেত্রে কি কি হতে পারে। সবার প্রথম
যদি পার্টনারশিপ ডিড না থাকে সেক্ষেত্রে লাভ ক্ষতির যে বন্টন, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অর লস, সেটা কিন্তু সমানভাবে হবে। সেটা কিভাবে হবে? ইকুয়ালি হবে, ইকুয়াল রেশিওতে হবে, যদি পার্টনারশিপ ডিডে সেটা মেনশন করা না থাকে। আর যদি মেনশন করা থাকে নির্দিষ্ট কোনো রেশিও, সে কিন্তু সেই রেশিও অনুযায়ী ডিস্ট্রিবিউশন হবে। আর যদি মানে রেশিওটা কিভাবে, কোন পার্সেন্টেজে ডিস্ট্রিবিউট হবে সেটা যদি মেনশন না করা থাকে, তাহলে ইকুয়ালি হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অংশীদারি কারবারে বা পার্টনারশিপ ডিডে যদি প্রফিট অ্যান্ড লসের ডিস্ট্রিবিউশন কিভাবে হবে বলে দেওয়া না থাকে, তাহলে কিভাবে সেটা হবে বা কোন রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। তখন তোমাদের দিতে হবে ইকুয়াল রেশিও বা সমান অনুপাতে সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। পরেরটা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যদি পার্টনারশিপ ডিডে যদি মেনশন না করা থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটালের বিষয়, সেক্ষেত্রে কিন্তু পার্টনাররা কোনো ধরনের সুদ পাবে না। পার্টনাররা কোনো ধরনের ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পেতে পারবে না। ঠিক আছে, এই যে মূলধনের ওপর কোনো রূপ সুদ পাবে না। ঠিক আছে, যদি মেনশন করা না থাকে পার্টনারশিপ ডিডে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। ইন্টারেস্ট অন ড্রয়িংস যেটা হয়েছে, দ্যাট মিনস পার্টনাররা যে টাকাটা ব্যবসা থেকে তুলে নিয়েছে, সেক্ষেত্রেও তাদের ওই পার্টিকুলার যে টাকাটা তুলে নিয়েছে তার উপর কিন্তু তাদেরকে কোনো সুদ প্রদান করতে হয় না। তারা কিন্তু ওই পার্টিকুলার ড্রয়িংসের উপর কোনো ধরনের সুদ তারা কিন্তু প্রদান বা পে করবে না বিজনেসকে। নেক্সট হচ্ছে অংশীদারদের পারিশ্রমিক। তো পার্টনার্সদের যে স্যালারি রয়েছে, স্যালারি কমিশন যা রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে পার্টনারশিপ ডিডে এই সম্বন্ধে কোনো কিছু বলে দেওয়া আছে কি নেই। যদি পার্টনারশিপ ডিডে মেনশন করা না থাকে যে বেতন কমিশনের ব্যাপারে, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পার্টনাররা স্যালারি কমিশন কিচ্ছু তারা কিন্তু পেতে পারে না। তারা কিন্তু কোনো কিছুই স্যালারি পাবে না। যদি পার্টনারশিপ ডিডে মেনশন করা থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র তারা স্যালারি কমিশন পাবে, না হলে তারা পাবে না। নেক্সট, ঋণের ওপর অগ্রিম সুদ, ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্সেস। যদি, এইটা খুব ইম্পর্টেন্ট, এই 5 নম্বর পয়েন্টটা, ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্সেস যেটা বলছে, যদি কোনো পার্টনার কোনো ব্যবসার মধ্যে কোনো সুদ হিসাবে মানে লোন অ্যাজ এ লোন, ঋণ হিসাবে যদি কোনো টাকা দিয়ে থাকে, কোনো পার্টনার যদি ব্যবসার মধ্যে ঋণ হিসাবে কোনো টাকা দিয়ে থাকে এবং পার্টনারশিপ বিজনেসে সেই লোনের ইন্টারেস্ট সম্বন্ধে যদি কিছু বলা নাও থাকে, সেক্ষেত্রেও কিন্তু বার্ষিক 6% হারে সুদ পাওয়ার যোগ্য। সেই পার্টনার কি করবে না, 6% রেটে ইন্টারেস্ট পাবে। সে কি করবে না, 6% রেটে ইন্টারেস্ট কিন্তু পাওয়ার যোগ্য সে। এখানে কিন্তু মেনশন করা নেই অংশীদারি কারবারের চুক্তিতে যে কি বলা হয়েছে, যে ইন্টারেস্ট অন লোন সম্বন্ধে কিছু নেই বলা। সেক্ষেত্রেও কিন্তু সেই পার্টনার রয়েছে সে মানে বার্ষিক পার অ্যানাম হিসাবে 6% রেটে সুদ পাবে। ঠিক আছে, যদি মেনশন করা নাও থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অ্যাকাউন্টিং রুলস ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে যদি অ্যাবসেন্স থাকে, মানে কিছু কিছু জিনিস হয়তো লেখা নেই, সেক্ষেত্রে কি হবে? প্রথম হচ্ছে লাভ ক্ষতির বন্টন। লাভ ক্ষতির বন্টন যেটা হবে সেটা যদি পার্টনারশিপ ডিডে লেখা না থাকে, সেক্ষেত্রে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনাররা কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না। নেক্সট, ব্যবসায় মানে তারা যে টাকাটা তুলে নিচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস হয়, সেক্ষেত্রে সেই ইন্টারেস্ট অন ড্রয়িংসও কিন্তু তাদেরকে পে করতে হবে না। আর নেক্সট, অংশীদারদের যে পারিশ্রমিক রয়েছে, স্যালারি, সেটাও কিন্তু তারা পাবে না। শুধুমাত্র তারা কি পেতে পারে না, ইন্টারেস্ট অন লোন অর অ্যাডভান্সেস। তারা যে টাকাটা অ্যাডভান্স হিসাবে বা লোন হিসেবে তারা প্রোভাইড করেছে বিজনেসকে, তার উপর বার্ষিক 6% হারে সুদ তারা পাবে। ঠিক আছে, এটা যদি চুক্তিপত্রে লেখা নাও থাকে সেক্ষেত্রেও পাবে।
আর যদি চুক্তিপত্রে স্পেসিফিক কোনো রেট মেনশন করা থাকে তাহলে সেই রেট অনুযায়ী তারা ইন্টারেস্ট অন লোন পেয়ে থাকবে। ঠিক আছে, তো এইটা গেল যদি পার্টনারশিপ না থাকে সেক্ষেত্রে। এবার নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আমাদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি, তো এর একটা ধারণা আমাদের করে নেওয়া উচিত। এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের একটা ধারণা। বলছে প্রতিষ্ঠানের মালিক একাধিক হলে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য যে অতিরিক্ত হিসাবকার্তি খুলতে হয় তাকে লাভ ক্ষতি বন্টনের হিসাব বলে। তো এখানে কি বলছে, এখানে যেটা বলছে সেটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। এখানে বলছে যে ব্যবসায় যদি একের বেশি মালিক হয় সেক্ষেত্রে অতিরিক্ত একটা অ্যাকাউন্ট তাদেরকে খুলতে হয় যাতে ব্যবসার যে লাভ ক্ষতি হয়েছে সেটা তাদের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য। এই যে দ্যাট মিনস পার্টনার রিলেটেড বা পার্টনার রিলেটেড যে এক্সপেন্সেস ইনকাম হবে বা ডিস্ট্রিবিউশন হবে, পার্টনারদের লাভ ক্ষতির যে ডিস্ট্রিবিউশন হবে সেই রিলেটেড অ্যাকাউন্টসটাকে মেনটেন করার জন্য যে অ্যাকাউন্টটি খোলা হয়ে থাকে সেটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। দ্যাট মিনস পার্টনারদেরকে যদি স্যালারি দিই সেটা আমরা কোথায় লিখব, বা পার্টনারকে যদি কমিশন পে করি, বা পার্টনারকে যদি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করে থাকি, বা পার্টনাররা যে ড্রয়িংসটা করেছে সেই ড্রয়িংসের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা কোথায় আসবে, সেই পার্টনার রিলেটেড সমস্ত ট্রানজাকশনগুলোকে করার জন্য যে আর একটা অ্যাকাউন্ট করা হয়ে থাকে সেই অ্যাকাউন্টটাকেই বলা হয় পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। সেটাকে কি বলা হয়ে থাকে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তোমরা অলরেডি ক্লাস 11-এ যেটা করে এসছো সেটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টসে যেটা তোমরা করেছিলে সেটা হচ্ছে তোমরা যে ফাইনাল অ্যাকাউন্টসটা তোমরা করেছিলে সেটাকে বলা হতো সোল প্রোপ্রাইটারশিপ ফার্মের জন্য। দ্যাট মিনস এক মালিকানা কারবারের জন্য তোমরা একটা ব্যালেন্স শিট করেছিলে, মানে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করে এসেছিলে। এখানে কিন্তু অতিরিক্ত একটা অ্যাকাউন্ট এক্সট্রা করতে হয়। দ্যাট মিনস প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয় পার্টনারশিপ বিজনেসের জন্য, আফটার দ্যাট একটা পিএল অ্যাকাউন্ট করা হয়, পিএল অ্যাকাউন্ট। তারপরে পিএল অ্যাকাউন্টের পরে যে অ্যাকাউন্টটা করা হয় সেটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে পার্টনার্স রিলেটেড সমস্ত ট্রানজাকশন কিন্তু পারফর্ম করা হয়। ঠিক আছে, তো এই যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যেটা তোমরা এখানে পড়ছো, এই অ্যাকাউন্টটা শুধুমাত্র পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেই ওপেন করা হয়ে থাকে। এটা কখন ওপেন করা হয় না, পার্টনারশিপ রিলেটেড যখন কোনো ব্যবসা হয় সেই ব্যবসার ক্ষেত্রেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করা হবে। তার মানে অন্য কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিন্তু ওপেন করা হয় না। তো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে অ্যাকাউন্টসগুলো মানে যে স্টেটমেন্টগুলো তৈরি করতে হয়, সবার প্রথম ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয়, আফটার দ্যাট পিএল অ্যাকাউন্ট করতে হয়, তারপরে করতে হয় পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, তারপরে আমরা কি করব, ব্যালেন্স শিট তৈরি করব। ঠিক আছে, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে লাভ ক্ষতি বন্টন হিসাবের বৈশিষ্ট্য। লাভ ক্ষতি বন্টনের যে হিসাব, দ্যাট মিনস পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের কি কি বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে প্রতিষ্ঠানের প্রকৃতি বা নেচার অফ এন্টারপ্রাইজ। এটা বেসিক্যালি বলা হয় মানে নেচারটা কার না, অংশীদারি কারবারের জন্য। অংশীদারি কারবারের ক্ষেত্রেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে থাকে। মানে যে ক্ষেত্রে একের বেশি মালিক থাকে সেক্ষেত্রেই কিন্তু এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা করা হয়ে থাকে। ঠিক আছে, দ্যাট মিনস পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেই করা হয়ে থাকে। তোমরা এখানে তোমাদের অনেকের মাথায় আসতেই পারে যে সে কোম্পানির ক্ষেত্রেও কিন্তু বহু মালিক থাকে। একটা যদি কোম্পানি খোলা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক মালিক হয় সেক্ষেত্রে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট খোলা হয় না। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শুধুমাত্র
অংশীদারি কারবারের ক্ষেত্রেই ওপেন করা হয়ে থাকে। নেক্সট পরেরটা টাইম ফর প্রিপারেশন, মানে এটা এই পার্টনার মানে অ্যাকাউন্টসটা কখন প্রিপেয়ার করা হয়। এই অ্যাকাউন্টসটা মূলত লাভ ক্ষতি হিসাবের লাভ ক্ষতি হিসাবের যে নেট প্রফিট বা নেট লস যখন ডিটারমাইন হয়ে যায় ঠিক তারপরে খোলা হয়ে থাকে। তাহলে এই অ্যাকাউন্টসটা কখন খোলা হয়ে থাকে না, পিএল অ্যাকাউন্ট যখন ক্লোজ করা হয়, পিএল অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়ার পরে এই অ্যাকাউন্টটা খোলা হয়ে থাকে। তা এটা কিন্তু একটা এমসিকিউর জন্য খুব একটা ইম্পর্টেন্ট অংশ, যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কখন ওপেন করা হয়। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ওপেন করা হয় লাভ ক্ষতির যে হিসাব রয়েছে সেখানে নেট প্রফিট বা নেট লস ডিটারমাইন করার পর। নেক্সট পার্টনারশিপ ডিড। তো পার্টনারশিপ ডিড যেটা বলছে সেক্ষেত্রে পার্টনারশিপ ডিডে যে সমস্ত লেনদেনের কথা পার্টনার রিলেটেড অংশীদার রিলেটেড যে লেনদেন হবে সেই লেনদেনগুলোই কিন্তু এই পার্টিকুলার পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে আসবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে লাভ ক্ষতির বন্টন, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কিভাবে হবে, মানে কিভাবে আমরা পার্টনারদের মধ্যে লাভ ক্ষতিটাকে ভাগাভাগি করে দেবো। তো সেক্ষেত্রে পার্টনারদের মধ্যে লাভ ক্ষতির যে বন্টন যেটা হবে সেটা কিভাবে হবে সেটা অংশীদারি চুক্তির মধ্যে লেখা থাকবে। অংশীদারি চুক্তির মধ্যে যে হিসাবে লেখা থাকবে সেই অনুযায়ী লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস যেটা হয়েছে বিজনেসের আলটিমেটলি সেটা ডিভাইড করা হবে। যদি কোনো কিছু মেনশন না করা থাকে তাহলে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে, আর যদি কোনো মেনশন করা থাকে লাইক 3:2:1 বা 3:2 তখন সেই রেশিও অনুযায়ী করা হবে। নেক্সট হিসাবের প্রকৃতি বা নেচার অফ অ্যাকাউন্টস। এটা কি ধরনের অ্যাকাউন্ট বলছে, লাভ ক্ষতি বন্টনের হিসাব একটি আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বাচক মানে নমিনাল অ্যাকাউন্ট। এটা হচ্ছে বেসিক্যালি নমিনাল অ্যাকাউন্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট না নমিনাল অ্যাকাউন্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট হিসাবের জের, ব্যালেন্স অফ অ্যাকাউন্টস। তো হিসাবের জের মানে যেটা ব্যালেন্স অফ অ্যাকাউন্টস, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কিন্তু কোনো ব্যালেন্স বা সিডিবিডি করতে হয় না। অ্যাকাউন্টসের যে সিডি ক্যারি ফরওয়ার্ড বা বট ফরওয়ার্ড যেটা হয়ে থাকে, মানে আলটিমেটলি একটা ব্যালেন্স ট্রান্সফার হবে এই বছর থেকে পরের বছরে, সেরকম কিন্তু হয় না। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যা প্রফিট হয়ে থাকে বা প্রফিট হয় সেটা কিন্তু পার্টনারদের মধ্যে সমস্ত কিছু ভাগ করে দেওয়া হয়। যে মুনাফা হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা পার্টনারদের মধ্যে কি হয়েছে, তাদের যে লাভ ক্ষতির হিসাবের যে অনুপাত হয়েছে সেই অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে। প্রস্তুতের স্তর মানে স্টেজ অফ প্রিপারেশন। এই যে অ্যাকাউন্টসটা আমরা তৈরি করি এটা হচ্ছে তৃতীয় স্তর। এটা কোন স্তর না তৃতীয় স্তর বলছে, কারণ সবার প্রথম আমরা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করি, তারপরে আমরা যদি কোনো সাধারণ ব্যবসার ক্ষেত্রে বলছি, সাধারণ ব্যবসার ক্ষেত্রে এটা তৃতীয় স্তর। সবার প্রথম আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করি, তারপরে আমরা পিএল অ্যাকাউন্ট করি, থার্ড যে অ্যাকাউন্টটা তৈরি করি সেটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আর যদি এটা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, দ্যাট মিনস ম্যানুফ্যাকচারিং বিজনেস, সেক্ষেত্রে এটা হচ্ছে চতুর্থ স্তর, এটা হচ্ছে ফোর্থ অ্যাকাউন্ট। এটা হচ্ছে কত নাম্বার অ্যাকাউন্ট না ফোর্থ অ্যাকাউন্ট, মানে ফাইনাল অ্যাকাউন্ট যখন করা হবে এটা 4 নাম্বার পয়েন্টে এটা করা হয়। কখন না, যদি এটা ম্যানুফ্যাকচারিং হয়। তো ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এটা 4 নাম্বার, আর যদি কোনো সাধারণ ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে এটা তৃতীয় নাম্বারে প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে। তো এই যে লাভ ক্ষতির বন্টন বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা তোমরা পড়লে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমাদের মধ্যে এই জিনিসটা আসতেই পারে যে পিএল অ্যাকাউন্ট আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়। পিএল অ্যাকাউন্ট আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়, দুটোই তো পিএল পিএল বলছি, বাট এখানে মেন ডিফারেন্সটা কোথায় সেটা আমরা এখন দেখব। ঠিক আছে। সবার প্রথম যেটা বলছে প্রস্তুতের পর্যায়ক্রম। পিএল অ্যাকাউন্ট কখন তৈরি করা হয়, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কখন তৈরি করা হয় না, পিএল অ্যাকাউন্ট কখন হয় না, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার স্তরে করা হয়।
সবার প্রথম ট্রেডিং অ্যাকাউন্ট হয়, তারপরে পিএল অ্যাকাউন্ট হয়, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় স্তর। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে তৃতীয় স্তর বা চতুর্থ স্তরের মধ্যে পড়ে। যদি সাধারণ কারবার হয় তৃতীয় স্তরে হবে, যদি কোনো ম্যানুফ্যাকচারিং কারবার হয়ে থাকে সেক্ষেত্রে এটা চতুর্থ নম্বরে করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, কারবারের প্রকৃতি। কারবারি প্রতিষ্ঠানের মাত্র ই হিসাব প্রস্তুত করা হয়ে থাকে। মানে এই যে অ্যাকাউন্টটা পিএল অ্যাকাউন্ট কিন্তু সমস্ত কারবারে হবে। ঠিক আছে, বাট পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যেটা তোমরা এখন পড়ছো, সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কিন্তু শুধুমাত্র অংশীদারি বা যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রেই হবে, শুধুমাত্র যৌথ মূলধনী কারবার বা অংশীদারি কারবারের ক্ষেত্রেই হয়ে থাকে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ওপেন করা হয় না। নেক্সট হচ্ছে প্রারম্ভিক জের। ঠিক আছে, এই হিসাব মোট লাভ মোট ক্ষতি নিয়ে শুরু হয়, আর এই হিসাব নিট লাভ বা নিট ক্ষতি দিয়ে শুরু হয়ে থাকে। তো প্রারম্ভিক জের বলতে যেটা বোঝাচ্ছে, তোমরা পিএল অ্যাকাউন্ট করেছো, পিএল অ্যাকাউন্টে তোমরা সবার প্রথম কি করতে না, ট্রেডিং অ্যাকাউন্টে যে প্রফিটটা বেরিয়েছিল গ্রস প্রফিট, সেই গ্রস প্রফিটটা কিন্তু তোমরা পিএল অ্যাকাউন্টে লিখতে। পিএল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কি লিখতে, বাই গ্রস প্রফিট বলে স্টার্ট করতে। তার মানে এইটা শুরু হচ্ছে মোট লাভ বা মোট ক্ষতি দিয়ে। পিএল অ্যাকাউন্ট কোথা থেকে শুরু হয়, মোট ক্ষতি বা মোট লাভ থেকে। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কখন শুরু হয় না, আমরা যখন পিএল অ্যাকাউন্ট ক্লোজ করি, পিএল অ্যাকাউন্ট ক্লোজ করলে নেট প্রফিট বা নেট লস পাওয়া যায়, সেই ব্যালেন্সটা দিয়েই কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরু হয়ে থাকে। ঠিক আছে, অন্তিম জের। তো পিএল মানে পিএল অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যে অন্তিম জেরটা থাকে, অন্তিম জের মানে হচ্ছে নেট প্রফিট বা নেট লস যেটা থাকে, এক মালিকানার ক্ষেত্রে সেটা ক্যাপিটালের সঙ্গে আমরা অ্যাড করে ফেলতাম। অন্তিম যে জেরটা থাকতো সেইটা আমরা কোথায় স্থানান্তর করতাম না, এক মালিকানা কারবারের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের সঙ্গে সেটা যোগ করে দিতাম। আর এখানে যদি সেটা কোনো পার্টনারশিপ বিজনেস হতো, সেক্ষেত্রে সেটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। বাট অংশীদারি কারবারের যে এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে কি হয় না, ওই যে শেষ যে ব্যালেন্সটা থাকে, মানে সমস্ত খরচ পার্টনারদেরকে দিয়ে দেওয়ার পর কিছু প্রফিট যদি পড়ে থাকে, সেই প্রফিটটা পার্টনারদের মধ্যে কিন্তু ডিভাইডেড হয়ে যায়। তার মানে অন্তিম যে রেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে লাভ বা ক্ষতি, সেটা পার্টনারদের যে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তার মানে যেটা লাস্ট ব্যালেন্স পড়ে থাকবে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে, সেটা আমরা কোথায় ট্রান্সফার করব, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডিস্ট্রিবিউট করে দেবো। আর যদি সেটা পিএল অ্যাকাউন্ট হয়, পিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে ব্যালেন্সটা থাকবে, যদি সেটা এক মালিকানা কারবার হয় তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের সঙ্গে যোগ করে দিই। আর যদি সেটা পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে, সেক্ষেত্রে পিএল অ্যাকাউন্টের ব্যালেন্সটা আমরা, যে ফাইনাল ব্যালেন্সটা থাকে, সেটা আমরা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে ফাইনাল ব্যালেন্স থাকে, সেটা আমরা কোথায় ট্রান্সফার করি, পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে। ঠিক আছে, এটাই মেন পার্থক্য। নেক্সট হচ্ছে ফলাফল। এখানে এর মাধ্যমে আমরা নিট লাভ ক্ষতি নির্ধারণ করি, আর এখানে যেটা ডিস্ট্রিবিউটেড বন্টনযোগ্য লাভ ক্ষতি আছে সেটা আমরা ডিটারমাইন করি। পিএল অ্যাকাউন্ট থেকে আমরা কি ডিটারমাইন করি, বন্টনযোগ্য লাভ ক্ষতি। আর আমরা পিএল অ্যাকাউন্ট থেকে কি ডিটারমাইন করি, নিট লাভ, নেট প্রফিট বা নেট লস, এটা ডিটারমাইন করা হয়ে থাকে। নেক্সট, অংশীদারি চুক্তি। বেসিক্যালি পার্টনারদের যদি কোনো চুক্তি থাকে, সেটার কিন্তু প্রভাব এই অ্যাকাউন্টে আসে না। পিএল অ্যাকাউন্টে পার্টনার ডিড রিলেটেড কোনো এন্ট্রি কিন্তু এখানে হয় না। বাট পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের সমস্ত এন্ট্রি, মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে যা এন্ট্রি হয় সেটা কিন্তু পার্টনারশিপ ডিড রিলেটেডই হয়। পার্টনারশিপ ডিড এবং পার্টনার রিলেটেডই সমস্ত এন্ট্রি কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে হয়ে থাকবে। নেক্সট হচ্ছে ডেবিট দিকে লেনদেন। ডেবিট দিকে লেনদেন, তো ডেবিট দিকে পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে তোমরা কি লিখতে, সমস্ত খরচ। এই ক্ষেত্রে যে ডেবিট দিকে যেটা রয়েছে, ডেবিট দিকে আমরা কি লেখা হয়ে থাকে না,
যাবতীয় পার্টনার রিলেটেড খরচ লেখা থাকে। এখানে কি লেখা থাকে? যাবতীয় পার্টনার রিলেটেড খরচ এবং যে ডিস্ট্রিবিউশন, যে আলটিমেটলি যে বাকি মানে প্রফিটটা পড়ে থাকে, সেই প্রফিটটা ওখানে লেখা হয়ে থাকে ডেবিট সাইডে। ঠিক আছে, ডেবিট সাইডে আমরা কি পাই না, ডেবিট সাইডে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের সমস্ত খরচ এবং আলটিমেটলি যদি কোনো প্রফিট থাকে সেই প্রফিটটা আমরা ডেবিট সাইডে লিখি। আচ্ছা, তাহলে ক্রেডিট সাইডে কি লিখি? ক্রেডিট সাইডে সবার প্রথম পিএল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আমরা সমস্ত যে ইনকাম হয়েছে, সমস্ত যে ইনডাইরেক্ট ইনকাম হয়েছে, কি ইনকাম? ইনডাইরেক্ট ইনকাম। সমস্ত ইনডাইরেক্ট ইনকাম কিন্তু পিএল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে লেখা হয়ে থাকে। তোমরা করে এসছো পিএল মানে ট্রেডিং অ্যাকাউন্ট, সরি পিএল অ্যাকাউন্ট তোমরা মানে যখন তোমরা ফাইনাল অ্যাকাউন্টস করেছিলে তখন পিএল অ্যাকাউন্টে তোমরা সমস্ত ইনকাম গুলো দেখাতে, ক্রেডিট সাইডে সমস্ত ইনকাম গুলো দেখাতে, মানে যে সমস্ত ইনডাইরেক্ট ইনকাম লাইক ইন্টারেস্ট রিসিভ, ডিসকাউন্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, এই রিলেটেড সমস্ত এন্ট্রি তোমরা করে এসছো। ডেবিট সাইডে তোমরা সমস্ত এক্সপেন্সেস গুলো বসিয়ে এসছো পিএল অ্যাকাউন্টে। তো পিএল অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা সমস্ত খরচগুলো লিখি এবং আলটিমেটলি যা নেট প্রফিট যদি হয়ে থাকে সেটা আসে। আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট সাইডে আমরা পার্টনারদের যে সমস্ত খরচগুলো রয়েছে এবং আলটিমেট যে প্রফিটটা ডিস্ট্রিবিউট হচ্ছে পার্টনারদের মধ্যে সেটা লেখা থাকে। আর যদি আমরা ক্রেডিট সাইডের কথা বলি, পিএল অ্যাকাউন্টের ক্রেডিটে আমরা সমস্ত ইনডাইরেক্ট ইনকাম গুলো লিখি। ঠিক আছে, দ্যাট মিনস সেল রিলেটেড যে যে বিক্রি রিলেটেড যেটা হয় সেটা ট্রেডিং অ্যাকাউন্টে চলে যায়। সেল বাদ দিলে যে অন্য যদি কোনো ইনকাম হয়ে থাকে সেটা কিন্তু আমাদের পিএল ক্রেডিটে বসে। আচ্ছা, তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট সাইডে কি বসে না, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্রেডিট দিকে আমরা যেটা লিখি সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িংস। যদি কিছু পেয়ে থাকে বিজনেস, যদি ড্রয়িংসেরও মানে পার্টনারের যে ড্রয়িং করেছে মানে যে টাকাটা তুলে নিয়েছে সেই টাকার ওপর যদি কোনো সুদ প্রদান করে থাকে সেটা অংশীদারি কারবারের জন্য একটা ইনকাম হয়ে যায়। পার্টনাররা যে টাকাটা বিজনেস থেকে তুলে নেয় সেই টাকাটা কিন্তু কি হয় না, বিজনেসের জন্য সেটা ইনকাম হয়ে যায়। পার্টনাররা টাকা তুলছে এবং সেই টাকার উপর পার্টনাররা কি ইন্টারেস্ট পে করে। কাকে পে করে না, ইন্টারেস্টটা পে করে হচ্ছে কারবারকে। তো কারবারের কাছে সেই ইন্টারেস্টটা একটা ইনকাম। তো পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা যেটা লিখি সেটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা আছে সেইটা লিখি, আর যে উত্তোলন হয়েছে সেই উত্তোলনের ওপর যে সুদটা পাওয়া গেছে সেই সুদটা এখানে লেখা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে ম্যাচিং যে প্রক্রিয়াটা, ম্যাচিং কনসেপ্টটা ইউজ করা হয়, কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই ম্যাচিং কনসেপ্ট কিন্তু অনুসরণ করা হয় না। আয়কর, এই হিসাবে নির্ধারিত লাভ ক্ষতির ওপর আয়কর নির্ধারিত হয়। আর এই পার্টিকুলার পিএল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা লাভ বা ক্ষতি হয়েছে সেটা পার্টনাররা কে কত অংশ পাবে সেটা ডিটারমাইন করা হয়। মানে এক্ষেত্রে কোনো আয়কর নির্ধারণ করা যায় না। এক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি আয়কর নির্ধারণ মানে কতটা ইনকাম হয়েছে সেটা ডিটারমাইন করা যাবে না। ঠিক আছে, সেটার জন্য অন্যভাবে সেটা ডিটারমাইন করতে হয় পার্টনারশিপের ক্ষেত্রে। কিন্তু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যদি এক মালিকানা কারবার হয়, পিএল অ্যাকাউন্ট থেকে বা যৌথ মূলধনী কারবার হয়ে থাকে, মানে কোম্পানি রিলেটেড হয়ে থাকে বা এক মালিকানার ক্ষেত্রে যে প্রফিটটা আসে সেই প্রফিটের ওপর আয়কর নির্ধারিত হয়। বাট পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে সেরকম কিছু হয় না। এখন পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে কি হয় না, যা প্রফিট হয়েছে আলটিমেটলি যে অংশ প্রফিট রয়েছে সেটা কিন্তু পার্টনারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তার মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কিন্তু কোনো ফাইনাল আলটিমেটলি কোনো ব্যালেন্স থাকে না। তো এই পার্টিকুলার অ্যাকাউন্ট থেকে কিন্তু ইনকাম ট্যাক্স বা আয়কর ডিটারমাইন করা যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্টনারশিপ ফার্মের যে অংশটা ছিল তার প্রথম ভাগটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে আমরা পার্টনারশিপ কি, পার্টনারশিপ ডিড কি, পার্টনারশিপ ডিডে কি কি জিনিস মেনশন করতে হয়, পার্টনারদের কি কি রাইট থাকে,
সেটা আমরা পড়লাম। পার্টনার্সদের কি কি ডিউটিস থাকে, কি কর্তব্য তাদেরকে পালন করতে হয় সেটা পড়লাম। নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে পার্টনারশিপ ডিড যদি না থাকে সেক্ষেত্রে কি হবে সেটা পড়লাম। নেক্সট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি জিনিস, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বৈশিষ্ট্য কি, পিএল অ্যাকাউন্ট আর পিএল অ্যান্ড পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম। নেক্সট যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হচ্ছে বাকি যে অংশটা রয়ে গেল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি কমিশন ক্ষেত্রে কি হবে, ইন্টারেস্ট অন লোন কি হবে, ইন্টারেস্ট অন ড্রয়িংস কিভাবে ক্যালকুলেট করা হয়, ঠিক আছে, রিজার্ভ, ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, এই জিনিসগুলো আমরা কি করব নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে ডিসকাস করব। এছাড়া পার্টনার্স যে ক্যাপিটাল, পার্টনারদের ক্যাপিটাল কত ধরনের হয়ে থাকে সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন কোন এরিয়াতে তোমাদের ডাউট ক্লিয়ার হলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওর হেল্প নিতে পারে। থ্যাংক ইউ।